সমালোচনার মুখে রাখাইনে মানবিক করিডোরের বিষয়টি পরিষ্কার করলেন নিরাপত্তা উপদেষ্টা। বললেন, কোনো চুক্তি বা সমঝোতা করেনি সরকার, অপতথ্য না ছড়ানোর আহ্বান। Questions raised about humanitarian corridor. We have no agreement on anything yet with the parties. For any humanitarian activities in Rakhine, you will need the agreement on both sides. করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ বিএনপি নেতা রিজভীর। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন, আপনারা লুকোচুরি করছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়া দেশে ফেরার সময়সূচি চূড়ান্ত। এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার সকাল 10:30টায়। 17 বছর পর জুবাইদার ফেরায় রাজনীতিতে অভিষেকের গুঞ্জন। ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সব দলকেই কিছু বিষয়ে ছাড় দেওয়ার অনুরোধ আলী রিয়াজের। 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন। সাংবাদিকদের নিরাপত্তা ও আর্থিক সুবিধা নিশ্চিতের আহ্বান গণমাধ্যম সংস্কার কমিশনের। হুমকি ধামকি ও মব বন্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ। গ্রেনেড হামলা মামলায় তারেক সহ 49 আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার। জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি চলতি সপ্তাহে। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। ওপেন দেখতেছি রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। ভারতীয় গরু আসা দেশে গরুর দাম কমে যায়। ঈদুল আজহা সামনে রেখে সক্রিয় পশু চোরা কারবারি। সীমান্ত পার করে আনা ভারতের গরু মহিষ উঠছে হাট বাজারে। দুশ্চিন্তায় খামারি ও ব্যবসায়ীরা। রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে মানবিক করিডোর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। জানান, এ নিয়ে শুধু প্রাথমিক আলোচনা হয়েছে, আনুষ্ঠানিক কোনো সমঝোতা বা চুক্তি সই করেনি সরকার। তিনি বলেন, করিডোরের নামে রাখাইনে কোনো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ। এ নিয়ে অপতথ্য ছড়ানো বন্ধের আহ্বান তার। এদিকে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। নীতিগত সম্মতি, ছোট্ট শব্দটার ওজন রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। রাখাইনে চলমান সংকটে খাদ্য সহায়তা পৌঁছে দিতে মানবিক করিডোরের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্তের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মুখে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানিয়েছিলেন, এ ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এবার বিষয়টি আরও পরিষ্কার করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। বলেন, রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে কোনো সমঝোতা বা চুক্তি সই করেনি অন্তর্বর্তী সরকার। From a certain neighboring country, a news portal started a disinformation campaign. নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারে কোনো প্রক্সি যুদ্ধ করতে যাচ্ছে না বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের গণমাধ্যমের এমন প্রোপাগান্ডার সমালোচনা করেন খলিলুর রহমান। We in Bangladesh, the interim government, is about to start a proxy war on behalf of US to take over Iranian state, domination there and exploit the resources. I didn't think much of it at that time. Propaganda is propaganda. There was propaganda against us as if we were killing all the minorities there. And how did we respond? Not giving it any credence.
মিয়ানমারের গৃহযুদ্ধ চলায় শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় উল্লেখ করে কূটনৈতিক আলোচনায় বাস্তবসম্মত ফলাফলের বিষয়ে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। I was happy that the tokenism did not succeed because a token repatriation would have given some additional weapons to the military regime in Myanmar that look, we are resolving this issue bilaterally, so the world doesn't need to be concerned about this thing. In any future dispensation, when the dust settles, Arakan Army is going to call the shots as regards the situation and the state of affairs in the Rakhine State. বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন, কোনোভাবেই রোহিঙ্গাদের এদেশের নাগরিকত্ব দেয়া হবে না। প্রত্যাবাসনের পথ কঠিন হলেও সেই পথেই হাঁটবে বাংলাদেশ। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। রাখাইনে মানবিক করিডর দেয়া নিয়ে অন্তর্বর্তী সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনির্বাচিত বলেই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা কানামাছি খেলছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে দিনক্ষণ নিয়ে খোলাসা না করে তালবাহানা করছে বলেও দাবি তার। এদিকে ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ শক্তি সুযোগ পাবে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছতে মানবিক করিডোর দেয়া না দেয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে সরকার। করিডোর দেয়া হচ্ছে কিনা সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা কথা আসলেও বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দলই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ক্ষোভ ঝাড়ছেন অন্তর্বর্তী সরকারের উপর। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, অনির্বাচিত বলেই অন্তর্বর্তী সরকার মানবিক করিডোর প্রসঙ্গে খোলাসা করছে না। এতে জনমনে সন্দেহ জেগেছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। এটার প্রতিক্রিয়া কি হবে? আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে? এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন, আপনারা লুকোচুরি করছেন। এদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, বাক স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। তিনি দাবি করেন, বাকশাল আমলে বন্ধ হওয়া সব গণমাধ্যম খুলে দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আগে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল হয়েছিল, সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি। আজকে 4টি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আপনার যেমন নিষিদ্ধ করা হয়েছিল, সংবাদপত্রগুলোকেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্বে আসলেন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমগুলোকে চালু করেছেন, স্বাধীনতা দিয়েছেন। যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছে। সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরেভিচ খোজিন। এ সময় বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চায় রাশিয়া। প্রয়োজন হলে সময় কিছুটা বাড়ানো যেতে পারে বলেও রাশিয়ার রাষ্ট্রদূত আশ্বস্ত করেছে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু। যুদ্ধ থেকে শুরু করে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 4 মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী 6 মে দেশে ফিরছেন। মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাকে বহনকারী বিমানটি। কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল সন্ধ্যার পর যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানাতে নির্দেশ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়েন বেগম খালেদা জিয়া। এদিকে 17 বছর পর শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নানা গুঞ্জন। লন্ডন বিএনপির পক্ষ থেকে একে পারিবারিক সফর বলা হলেও পর্যবেক্ষকদের মত এটি হতে পারে রাজনৈতিক মঞ্চে নতুন মোড়ের সূচনা। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন ডাক্তার জুবাইদা রহমান। তারপর অতিবাহিত হয়েছে প্রায় 1.5 যুগ। অবশেষে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় ফিরছেন তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জুবাইদুর রহমানের দেশে ফেরা নিয়ে মানুষের নানা আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন মহলে কৌতূহলী জিজ্ঞাসা, জুবাইদুর রহমানের দেশে ফেরা কি রাজনৈতিক অঙ্গনের কোনো ইতিবাচক বার্তা? আমরা জানি বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক কারণে উনি বাংলাদেশে ফেরত যেতে পারছিল না। এটা আমি মনে করি বাংলাদেশের পলিটিক্সের জন্য একটা ডার্ক চ্যাপ্টার। তিনি যদি পলিটিক্সে ইনভলভ হতে চান, সম্পৃক্ত হতে চান, আমি তো মনে করি এটা একটা পজিটিভ দিক। এবং তিনি হচ্ছেন বাংলাদেশের বৃহৎ একটা দলের অ্যাক্টিং চেয়ারপারসনের সহযোগী। দেশে আসার 2 সপ্তাহ পর লন্ডন ফিরে যেতে পারেন জুবাইদুর রহমান। তার এবারের সফরের সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই বলেও জানান যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিক। সরাসরি যখন রাজনীতিতে যখন আসবেন, যদি আসেন, এটা ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, ওনাদের পারিবারিক সিদ্ধান্তের বিষয়। ওনারা যখন মনে করবে, ওরা যদি মনে করে তাহলে আসবেন, তবে আপাতত আমরা ওরকম কোনো লক্ষণ দেখছি। এদিকে জুবাইদুর রহমান দেশে ফেরার পর তার জন্য পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। জুবাইদুর রহমান তার ধানমন্ডির বাসায় থাকবেন বলে জানা গেছে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান। রাজনীতির মাঠে এটি একটি নতুন চমক বলছেন অনেকে। বিএনপির ভবিষ্যৎ রাজনীতির নেতৃত্বে জুবাইদুর রহমান আসছেন, এমনটাই গুঞ্জন বেশ কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল। তবে জুবাইদুর রহমানের রাজনীতিতে প্রবেশ পুরোটাই নির্ভর করছে জিয়া পরিবারের সিদ্ধান্তের উপর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জাতীয় ঐকমত্য তৈরির দায়িত্ব কেবল কমিশনেরই নয়, জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলসহ অংশীজনদেরও কিছুটা ছাড় দিতে হবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, দ্রুত সংস্কার কাজ শেষ করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাষ্ট্র সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় রোববার সকালে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের পক্ষে নেতৃত্ব দেন অধ্যাপক আলী রিয়াজ, আর 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে অংশ নেন 11 প্রতিনিধি। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতেই তৈরি হবে জাতীয় সনদ। তবে ঐকমত্য তৈরির দায়িত্ব কেবল কমিশনেরই নয়, ছাড় দিতে হবে রাজনৈতিক দলগুলোকেও। প্রত্যেকের রাজনৈতিক অবস্থান থেকে তারা তাদের মতামত দিয়েছেন, আপনাদের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে কথা বলুন, কি করে আমরা এক জায়গায় আসতে পারি। এ সময় কালক্ষেপণ না করে সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করার উপর জোর দেন 12 দলীয় জোট প্রধান। সর্বক্ষেত্রে আমরা যে একমত হতে পেরেছি এমনটা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে একমত হয়েছি। আগামী দিনে আর কখনো যেন স্বৈর শাসনের উৎপত্তি না হতে পারে, এই সংস্কারের শ্রম এবং কষ্ট আপনারা যা করলেন, তাকে যাতে অতি দ্রুত তার যৌক্তিক পরিণতি এবং এর সমাপ্তি আমরা টানতে পারি। আগামী 12 মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রাথমিক পর্ব শেষ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এরপর শুরু হবে দ্বিতীয় ধাপের আলোচনা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, এখন থেকে অল্প কিছু সময় আগে 12 দলীয় জোটের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি শেষ হয়েছে। প্রায় 4.5 ঘন্টা সময় ধরেই কিন্তু এই বৈঠক চলেছে এবং বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই যে 4.5 ঘন্টার বৈঠক, তারপর এই 12 দলীয় জোটের পক্ষ থেকে জোটের নেতারা গণমাধ্যমকে ব্রিফ করেছেন এবং সেখানে তারা যে বিষয়টি জানিয়েছেন, 168টি প্রস্তাবের মধ্যে 110টি তারা একমত হয়েছেন। 48টি প্রস্তাবের সঙ্গে তারা যে একমত নন, অর্থাৎ তাদের যে দ্বিমতের বিষয়টি সেটি তারা জানিয়েছেন। অন্যদিকে 8টি প্রস্তাবের বিষয়ে তারা সুনির্দিষ্ট মতামত জানতে চেয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারা দ্বিমত পোষণ করেছেন এবং সংবিধান সংস্কার কমিশনের
যে মোট 70টি প্রস্তাবনা রয়েছে তার মধ্যে 12 দলীয় জোট 42টি বিষয়ে তারা একমত হয়েছেন এবং 25টি বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছেন এবং অন্যদিকে 3টি বিষয়ে তারা সুনির্দিষ্ট মতামত জানতে চেয়েছেন। এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে বৈঠক শেষে 12 দলীয় জোটের নেতারা যে কথাটি বলেছেন যে তারা সংস্কার কার্যক্রম বা এই উদ্যোগম, তবে একই সঙ্গে তারা চান যে যত দ্রুত সম্ভব এই কার্যক্রমটি শেষ করে যেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দিকে এগোনো যায়, সে বিষয়ে যেন পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়ে তারা তাদের মতামত জানিয়েছেন। অন্যদিকে বেশ কিছু বিষয়ে যেসব বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় যদি বলতে যাই, তারা যে কথাটি বলছেন যে একটি প্রস্তাবনা এসেছে যে সংসদের মেয়াদ 4 বছর, সেখানে তারা দ্বিমত পোষণ করে বলছেন যে 5 বছরই থাকতে হবে সংসদের মেয়াদ। অন্যদিকে ভোটারদের বয়স সেটি 18 নিচে নামানো যাবে না। অন্যদিকে সংসদের মেয়াদ 4 বছর, সেখানে তারা দ্বিমত পোষণ করে বলেছেন যে 5 বছরই থাকতে হবে সংসদের মেয়াদ। অন্যদিকে ভোটারদের বয়স সেটি 18 নিচে নামানো যাবে না। অন্যদিকে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স সেটি 25 বছরই রাখতে হবে, এর নিচে ইলেকটোরাল কলেজ পদ্ধতি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী রবিন। নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। হাইকোর্টের এক আইনজীবী সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। একই সঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া নারী সংস্কার কমিশনের 3, 4, 6, 10, 11 ও 12 নম্বর সুপারিশ ইসলামী আইন, জনগণের অনুভূতিতে আঘাত এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বাতিল চাওয়া হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা এবং আর্থিক সুবিধা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। সকালে রাজধানীর টিআইবি কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি আরও বলেন, হুমকি ধামকি এবং মব বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই সময় সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিকতার সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করার কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, গণমাধ্যম সংস্কার বিষয়ক কমিশনের প্রধান কামাল আহমেদ, টিআইবির প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান সহ বিশিষ্টজনরা। টাস্ক ফোর্স গঠন করে পত্রিকায় বিজ্ঞাপনের মূল্য ও লাইসেন্স পুনর্নির্ধারণ করার কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। সাংবাদিক সুরক্ষা আইনের বিষয়ে পর্যালোচনা চলছে বলেও জানান তিনি। এই গত 15 বছরে একটা ফ্যাক্ট ফাইন্ডিং দরকার আছে, প্রত্যেকটা হাউস কিভাবে ডেভেলপ করছে এবং ওরা আসলে সাংবাদিকদের সাথে কিভাবে আচরণ করছে, সাংবাদিকরা কতটুকু আন্ডার ডিউরেস যেটাকে বলে প্রেশারের ভিতরে ছিল কি ছিল না, এবং কোন কোন হাউস কি নীতিমালা অবলম্বন করছে এবং ওইটা কিভাবে বাংলাদেশের ডেমোক্রেসি ডেটোরিয়েট করছে, এটা আমাদের আসলে জানা দরকার এবং বাংলাদেশের জনগণ এটাও জানতে চায়। সাংবাদিকদের আর্থিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ হামলা, হুমকি ও মব বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের বেতন ভাতার কথা যেমন বলেছি, তেমনি গণমাধ্যম যাতে একটা টেকসই ব্যবসার মডেল উদ্ভাবন করতে পারে, একটা টেকসই ব্যবস্থায় তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, সেজন্য কতগুলো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপারিশ করেছি সরকারের কাছে। সরকারের দিক থেকে অঙ্গীকার করা হয়েছে, আশা দেওয়া হয়েছে যে তারা সংস্কারগুলো বাস্তবায়ন করবেন। এদিকে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের সমালোচনা ও নারীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানিয়ে এ বিষয়ে সরকারের নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন টিআইবির প্রধান ইফতেখারুজ্জামান। রিফর্ম আমরা আজকে করে যেতে পারি, আপনার সরকার আপনারা করে যেতে পারবেন। যেগুলো করবেন সেগুলো যদি আমাদেরকে আসলে সাস্টেইন করতে হয়, সুফল যদি পেতেই হয়, তাহলে কিন্তু আমাদেরকে সেগুলোর জন্য রাজনৈতিক ভাবে যারা ক্ষমতায় আসবেন নির্বাচনের পর তাদের ওনারশিপ ডেভেলপ করতে হবে তাদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি পিছিয়ে মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। আজ 21 আগস্ট মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকা ছিল। তবে আপিল বিভাগ জানান তারা মামলাটি মঙ্গলবার শুনবেন। গত 12 জানুয়ারি বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। দুটা মামলাই আপনার হাইকোর্ট ডিভিশনে ডেথ রেফারেন্স হিসাবে আসলো এবং দুটাতেই টোটাল একিউজ যারা ছিল অল ওয়ার একুইটেড, সবাইকে খালাস দিল। যদি এটা আমরা শুনানি করতে পারি এবং কোর্ট যদি ভালো করে কাগজপত্র ইত্যাদি নিশ্চয়ই দেখবেন এবং আমরা আমাদের খালাস যেটা আগে হয়েছিল ওটাই বহাল থাকবে। রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে দ্রুত শুনানির আবেদন করেছে দলটি। আগামী মঙ্গল অথবা বুধবার শুনানি হতে পারে। সকালে আপিল বিভাগে আবেদন করেন জামায়াতের আইনজীবী। এ সময় তিনি আপিল বিভাগকে বলেন, এই মামলাটি শুনানি শুরু হয়েছিল আগেই, কিন্তু হুট করে তা বন্ধ হয়ে যায়। গত 12 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন এবং দলীয় প্রতীক দাঁড়ি পাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তুরিন আফরোজের মায়ের তথ্য যাচাই করতে গিয়ে জানা গেল তার পিএইচডি ডিগ্রি ভুয়া। রাষ্ট্রপক্ষের ইমেইলের জবাবে সিডনি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস জানায়, এই নামে কোনো শিক্ষার্থী সেখান থেকে পিএইচডি করেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সময়ের দাপটে প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ অনৈতিকভাবে আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে পদ হারাতে হয় তাকে। নিজ মাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলেছিলেন তিনি আসল মা নন। মাকে জামায়াতের মহিলা রোকনের অভিযোগ দিয়ে বের করে দেয়া হয় বাড়ি থেকে। রোববার উত্তরার বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে তুরিন আফরোজকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে সর্বোচ্চ আদালতে। শামসুন নাহার বেগম তুরিন আফরোজের আসল মা কিনা জানতে চান আপিল বিভাগও। কাগজপত্র খুঁজতে থাকে রাষ্ট্রপক্ষও। তুরিন আফরোজ যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন বলে দাবি করা হয়, সিডনির সেই ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে চিঠি দিয়ে তরুণের মায়ের নাম জানতে চাওয়া হয়। তবে আশ্চর্যজনক হলেও সত্য, সিডনিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় এ নামে কোনো শিক্ষার্থী সেখান থেকে পিএইচডি করেননি, অথচ নিজেকে ডক্টর তুরিন আফরোজ বলেই পরিচয় দিতেন তিনি। তুরিন আফরোজের বাবার 1968 সালের বিবাহ সার্টিফিকেট ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ারিশান সনদ বলছে শামসুন নাহার বেগমই তুরিন আফরোজের মা। যদি সে আপন মা না হয়ে থাকে, আমাদের একটা কোশ্চেন, আমরা আদালতের কাছেও জানতে চাই যে আসলে তাহলে তুরিন আফরোজের আপন মা কে, তার নামটা কি। আর আরেকটা বিষয় আমরা জেনেছি যে উনি যেখান থেকে পিএইচডি করেছেন, যে ইউনিভার্সিটি থেকে, সেটার থিসিস যেই প্রফেসরের আন্ডারে করেছেন, উনি একটা ইমেল করেছেন যে আনফর্চুনেটলি উনি পিএইচডিটা কমপ্লিট করতে পারেননি। এ ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস.এম. শাহজাহান বলছেন, এমনটা যদি কেউ করে থাকেন তবে তিনি প্রতারণা করেছেন। সে মাকে বের করে দিয়ে থাকলে এটা প্রচলিত আইন যেটা, সেটা হলো যে তার যে ইনহেরিটেন্স ফাদার মারা যাওয়ার পরে মা কি পাবে না পাবে সেটা ওইভাবে এটা নির্ধারিত হবে। আর এখানে ক্রিমিনাল অফেন্স প্রপার্টি শেয়ার নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, ইটস নট এ ক্রিমিনাল অফেন্স, কিন্তু বাকি যেটা বললেন ওটা তো ক্রিমিনাল অফেন্স। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় বর্তমানে কারাগারে আছেন তুরিন আফরোজ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় ৫ম দিনে সাক্ষী দিয়েছেন মাগুরা সদর হাসপাতালের 2 নার্স, ঢাকা মেডিকেলের এক চিকিৎসক এবং হিটু শেখের এক প্রতিবেশী। সকালে মাগুরার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের। পরে বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় ৩৬ জনের মধ্যে এখন পর্যন্ত ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত ৬ মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বেড়াতে গেলে রবিনের শ্বশুর তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে আছিয়াকে হত্যা চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আছিয়া। বিজ্ঞ আদালতে আমরা 4 জন সাক্ষীকে উপস্থাপন করেছি, 2 জন স্টাফ নার্স, 1 জন মেডিকেল অফিসার এবং 1 জন 164 ধারায় জবানবন্দি দেওয়াকৃত সাক্ষীকে আমরা হুজুর আদালতে উপস্থাপন করে পরীক্ষা করেছি। বিজ্ঞ আসামি পক্ষের আইনজীবী তাদেরকে জেরা করেছেন। বিজ্ঞ আদালত জেরা শ্রবণান্তে পরবর্তীতে
আবার আগামীকাল পুনরায় বাকি সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে মোর্শেদ আলম নোয়াখালীতে কোম্পানির এরিয়া অফিসের জন্য জমি ক্রয়ের উদ্যোগ নেয়। এ সময় নিজের ছেলে ও ভাইয়ের প্রতিষ্ঠান বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের পরিচয় গোপন করে উক্ত প্রতিষ্ঠান থেকে বাজার মূল্য থেকে অস্বাভাবিক দামে জমি ক্রয় করেন। অনুসন্ধানে উঠে আসে ৩ কোটি ৭৮ লাখ টাকা জমির দাম হলেও ৬ কোটি ৬৫ লাখ টাকা পরিশোধের মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় মোর্শেদ আলমের পাশাপাশি বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংসের এমডি ও মোর্শেদ আলমের ছেলে সাইফুল আলম এবং বেঙ্গল কনসেপ্টের চেয়ারম্যান ও মোর্শেদের ভাই জসিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরের সময় আরো থাকছে। 2 মাস পর কুয়েট খুললেও ক্লাসে যাননি শিক্ষকরা। লাঞ্ছিতের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা। বকেয়া বেতন আদায় সহ 11 দফা দাবিতে সিলেটে বিক্ষোভ করছেন চা শ্রমিকরা। সকালে বিমানবন্দর সড়ক অবরোধ করেন শতাধিক চা শ্রমিক। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মানবেতর জীবন যাপন করছেন তারা। এর মধ্যে নতুন করে গেল 5 মাসের বেতন বন্ধ থাকায় পড়েছেন বিপাকে। দ্রুতই সংকট সমাধান করে বাগানের কর্মপরিবেশ ফিরিয়ে আনার দাবি শ্রমিক নেতাদের। তবে দায়িত্বশীলদের পক্ষ থেকে ঋণের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টার গুঞ্জন শোনা গেলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। চা শ্রমিকরা বাগানের উপর নির্ভরশীল, কিন্তু এমন এক অবস্থা যেন আমরা সবার কাছে যাচ্ছি কিন্তু শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কোনোই পাচ্ছি না। বাজেয়াপ্তগুলা ইস্যু করে আমাদেরকে একটা নতুন প্রজন্ম দেখাও, একটা নতুন কোম্পানি দেখাও, এরপরে আমরা যাতে খেয়ে বাঁচে থাকতে পারি। এই মুহূর্তে বিমানবন্দর সড়কে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমিনুল, কর্মসূচির অংশ হিসেবে সিলেটের আন্দোলনরত চা শ্রমিকরা এই মুহূর্তে সিলেটের বিমানবন্দর যে সড়কটি রয়েছে সেটি অবরোধ করেছেন। প্রায় ঘণ্টাখানেক ধরে এই অবরোধ চলছে। আমরা যদি একটু সরাসরি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে কিন্তু এই অবরোধে যারা রয়েছেন তারা তাদের 11 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধটি চালিয়ে যাবেন বলছেন। পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন তাদেরকে বুঝিয়ে এখান থেকে যেন তাদেরকে সরিয়ে দেওয়া হয় সেই চেষ্টা তারা করছেন। পাশাপাশি পুলিশের সদস্যরা যারা রয়েছেন তারা রয়েছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু যারা আন্দোলন শ্রমিক যারা রয়েছেন তারা এখান থেকে সরে যাচ্ছেন না। তারা বলছেন যে তাদেরকে যে 5 মাসের বকেয়া বেতন, সেই বেতনটি পরিশোধ করলে তারা এখান থেকে সরে যাবেন। পাশাপাশি তাদের আরো 11 দফা, অর্থাৎ এই 5 মাসের বেতনের পাশাপাশি 11 দফা যে দাবি তারা বাস্তবায়নের দাবি তুলেছেন, সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালাবেন। তবে প্রায় গেল 1 ঘন্টা যাবৎ এই গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ কর্মসূচি চালানোর কারণে কিন্তু রাস্তার 2 পাশেই প্রায় 2 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তাতে সাধারণ মানুষও কিন্তু ভোগান্তিতে রয়েছেন। তবে আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম, সকাল 11টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এটি বেলা 12টা থেকে শুরু হয়েছে এবং বিক্ষোভ মিছিলের পাশাপাশি তারা কিন্তু নানা ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন সাথে করে নিয়ে এসেছেন। তারা লাল পতাকা হাতেই কিন্তু এই সড়কটিতে অবস্থান করছেন। আপনারা জানেন যে সিলেটের ব্যস্ততম সড়কগুলোর একটি হচ্ছে এই বিমানবন্দর সড়ক। প্রায় এই সড়কগুলো ধরেই আসলে কিন্তু প্রতিটি বিমানের ওঠানামার যেসব যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এই সড়ক ধরে চলাচল করেন। বিকল্প সড়ক কিন্তু খুব একটা চোখে পড়ে না এই অঞ্চলে। তবে যেহেতু অনেক দূরবর্তী একটি এলাকা ধরে একটি রাস্তা রয়েছে, তবে সেই রাস্তাটি অনেকেই চেনেন না, তাই এই সড়কেই আসলে বেশিরভাগ যানবাহন এসে আটকা পড়েছে। আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভবত একজন ইউএনও এখানে এসেছেন। তিনি আসলে আশ্বাস দিচ্ছেন যেন তারা এই বিমানবন্দর সড়কটি আসলে ছেড়ে দেয়। তবে যেহেতু এই দীর্ঘদিন ধরেই আসলে যেহেতু এই আন্দোলনটি তারা চালাচ্ছেন, এর আগেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস ছিল, সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ার কথা কিন্তু শ্রমিকরা বলছেন। তো যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া বেতন এবং 11 দফা দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনটি চলবে বলে আমাদেরকে জানিয়েছেন চা শ্রমিকরা। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের বিমানবন্দর সড়ক থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। ঈদুল আজহার সামনে রেখে পশু চোরাচালানে সক্রিয় হয়ে উঠেছে সীমান্তের চোরা কারবারিরা।
রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতার পেরিয়ে দেশে আসা চোরাই পশুর চালান নির্দিষ্ট বাজারে বৈধ হচ্ছে টাকার বিনিময়ে। চোরাচালান হয় এসব পশু ঢুকছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে। এদিকে দুশ্চিন্তার প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা লাগাম টেনে ধরতে বিজিবি চেষ্টা চালালেও প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া চোরা কারবারিরা। সিলেট অঞ্চলের সীমান্ত এলাকা ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আলম চৌধুরী। রাতে সবাই যখন ঘুমিয়ে ঠিক তখনই যেন দিনের শুরু পশু চোরা কারবারিদের। ভারত সীমান্তের কাঁটাতার পেরিয়ে গরু, মহিষ সহ নানা ধরনের পশুর চালান নির্দিষ্ট এলাকা পর্যন্ত পৌঁছে দিতে পারলেই মিলে পারিশ্রমিক। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিতে নানা কৌশলে এসব চোরা কারবারিরা সিলেট অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে বছরের পর বছর করছে ব্যবসা। অন্যদিকে বিজিবির অভিযানে প্রায় ধরা পড়ছে পশুর চালান, তবুও থামছে না অসাধু এই কারবার। পশু বোঝাই এমনই একটি ট্রাককে অনুসরণ করে সময় সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে পশুর চোরাচালান বাড়াতে সক্রিয় চক্রের সদস্যরা। গরুগুলো যে আসে এটা কোন বাজার থেকে আসে? বুগলা বাজার। এখন হরিপুরের এদিকে হালকা আসে আর এদিকে ছাতকের ওদিকে কিছুটা হালকা হালকা আসে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারত ঘেঁষা বুগলা বাজারে সময় সংবাদ। বিভিন্ন ফার্মের নাম দিয়ে বাজারে রয়েছে পশু রাখার অস্থায়ী ঘর। অভিযোগ আছে এখানেই মিলে ভারতীয় গরু মহিষের দেশি ছাড়পত্র। তো আমরা ওপেন দেখতেছি, রাস্তাটা যাইতেছে, কিন্তু বাজারে আসলে এটা বৈধ হয়ে যায়। প্রতিদিন 100 থেকে 150 গরুর রিসিট হয়। এই রিসিট পেলে তো সারা বাংলাদেশ আর গরু ধরবে না কেউ। বাজারে ভারতীয় পশু ঢুকে পড়ায় দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক, খামারি ও ব্যবসায়ীরা। ভারতীয় গরু আসা দেশে গরুর দাম কমে যায়। যেগুলো বিক্রি 1 লাখ, বিঘে 60,000, 70,000, 80,000। অবশ্য চোরা কারবারিদের ঠেকাতে নিয়মিত অভিযান চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি যাতে কোনো চোরা চালান এই এলাকা দিয়ে না হয়। যারা চোরা কারবারিদের ছোট ছোট চোরা কারবারিদের মদত দেয় তাদেরকে আসলে আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, বিছানাকান্দি, প্রতাপপুর, সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ বেশ কিছু সীমান্ত এলাকা হয়ে পশু চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। ঈদকে কেন্দ্র করে সীমান্তে চোরাচালানকারীরা সক্রিয় হয়ে উঠলেও প্রশাসনের নজরদারি থাকলে তা অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরেও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না। রোববার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এর আগে 21 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা এক ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হয়। আফতাবনগর আবাসিক এলাকা হওয়ায় পশুর হাটের ইজারা বাতিল চেয়ে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। এর আগেও 2 বছর আফতাবনগর পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। লাঞ্ছিতকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন তারা। এ অবস্থায় একাডেমিক কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। ফাঁকা শ্রেণীকক্ষে ধুলোর আস্তরণ। সকাল 9টা থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আসেননি শিক্ষক শিক্ষার্থীরা। প্রায় 2.5 মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষক সমিতি। লাঞ্ছিতকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। উদ্ভূত পরিস্থিতি নিরসনের জন্য অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী সকাল 10:30 থেকে প্রশাসনিক ভবনে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষক সমিতি জানায় সোমবার সকাল 11টায় সমিতির সাধারণ সভা শেষে একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে। যেহেতু এটা সমিতির বিষয়, শিক্ষকবৃন্দ আগামীকাল সাধারণ সভা করবে, সেখান থেকে যে মেসেজ আসে সেটা পরবর্তীতে জানতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সব পক্ষের সঙ্গে বৈঠক শেষে দ্রুত সমস্যার সমাধান করা হবে। কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়কে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করতেছেন এবং আশা করি যে আমরা 2-1 দিনের মধ্যে
পাবো, মানে সিদ্ধান্ত পেয়ে যাবো। এদিকে শিক্ষার্থীরা বলছেন ক্লাস বন্ধ থাকলে তাদের সেশন জট বাড়বে। শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর অনুরোধ জানিয়েছেন তারা। স্টুডেন্টরা চেষ্টা করতেছে টিচারদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার এবং যত দ্রুত সম্ভব ক্লাসে ফিরে যাওয়া। বিচার প্রক্রিয়াটা অবশ্যই নতুন তদন্ত কমিটি তৈরি করে তাদের আন্ডারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার আমরা চাই। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 25 এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পহেলা মে কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ হযরত আলী। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। নকশা মেনে তৈরি হয়নি ভবন, আবাসিকের অনুমতি নিয়েই বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন। পুরান ঢাকার তাঁতিবাজার এবং নারায়ণগঞ্জে এসব অনিয়ম পেয়েছে রাজুক। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়া এবং জেল জরিমানা করা হয়েছে। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে রোববার পুরান ঢাকার তাঁতিবাজারে অভিযান চালায় রাজুক। অভিযানে নকশা বহির্ভূত ভবন, আবাসিকের অনুমতি নিয়ে বাণিজ্যিক ব্যবহার এবং সড়কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের সত্যতা মেলে। এ সময় অভিযুক্ত ভবন মালিক ও ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে 3টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। বসাক লেনে অসৎ উপায়ে ভবন নির্মাণের দায়ে এক ডেভেলপার প্রতিনিধিকে 3 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ থাকার কারণে স্পেশালি কারখানা তারা এখানে ইউজ করছে, যার জন্য মূলত আমরা এখানে অভিযানটি পরিচালনা করেছি এবং আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করেছি। একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় 5টি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজুকের আরেকটি দল। ভেঙে ফেলা হয় নকশা বহির্ভূত অংশ। এ সময় একটি 5তলা ভবনের মালিককে 60,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যেটুকু আমাদের কাছে আমরা পেয়েছি নকশা দেখে ততটুকু আমরা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি। পাশাপাশি হচ্ছে যে তাদের যে নির্মাণ মিটারটা ছিল ওই মিটারটা আমরা জব্দ করেছি। অভিযান চলাকালে অন্য 4 ভবনের মালিককে না পাওয়ায় ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করে রাজুক। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। এবার পাকিস্তানের বন্দরে নিষিদ্ধ ভারতের পতাকাবাহী জাহাজ। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টানা 10 দিন ধরে গোলাগুলি অব্যাহত। বিএসএফ এর হাতে পাক রেঞ্জার্স আটক। দিন দিন উদ্বেগজনক হারে বেড়েই চলেছে প্লাস্টিক দূষণ। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি নতুন করে ভার্জিন প্লাস্টিক পণ্য বাজারজাত না করার বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। প্লাস্টিক দূষণ রোধে নীতিমালা কঠোর হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। এদিকে পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি ঠেকাতে দ্রুত টেকসই বর্জ্য ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। প্রশাসন শীর্ষের প্রতিবেদন। শুধু খাবারের প্যাকেট বা পানির বোতলই নয়, বর্তমানে আধুনিক জীবনে জনপ্রিয় হয়ে উঠেছে প্লাস্টিকের একবার ব্যবহৃত পণ্য সামগ্রী। দিন দিন প্লাস্টিকের ব্যবহার বাড়লেও এটি রিসাইকেল বা রিইউজের পরিমাণ বাড়ছে না সেই তুলনায়। পরে এসব প্লাস্টিকের বেশিরভাগই সরাসরি চলে যাচ্ছে পরিবেশে। শুধু পরিবেশ দূষণই নয়, দেশের খাদ্য নিরাপত্তা, মানব স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার ও এর অব্যবস্থাপনাকে। সরকারি তথ্য বলছে দেশে বছরে প্রায় 8.5 লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার 40% পুনর্ব্যবহার হলেও বাকিটা মিশছে পরিবেশে। আর বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2005 সালে দেশের নগরাঞ্চলে বার্ষিক মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের পরিমাণ 3 কেজি হলেও 2 দশকের ব্যবধানে তা বেড়েছে 3 গুণ। রাজধানী ঢাকায় সেই চিত্র ভয়াবহ, কেননা এখানে বর্তমানে মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের পরিমাণ প্রায় 24 কেজি। এছাড়া নিষিদ্ধ করা হলেও কার্যকর প্রয়োগের অভাব এবং সহজলভ্য হওয়ায় পলিথিন ব্যবহার করছে দেশের প্রায় 61% মানুষ। বর্জ্য ব্যবস্থাপনা না করার ফলে আমার পরিবেশ দূষণ হচ্ছে, আমার স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, প্রতিদিন প্লাস্টিক ওয়েস্ট বাড়ছে। টোটাল ওয়েস্ট জেনারেশন ঢাকা শহরে যেটা হয় তার প্রায় 20% হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল এবং এর মধ্যে 80-85 ভাগই হচ্ছে ওয়ান টাইম প্লাস্টিক।
এয়ারে প্লাস্টিক পলিউশন দেখি, পানি সারফেস ওয়াটারে দেখি, সেডিমেন্টে দেখি। মাইক্রোপ্লাস্টিকটা খাদ্য শৃঙ্খলের বিভিন্ন ধাপ থেকে আমরা অর্গানিজম নিয়ে দেখলাম যে প্রতিটার মধ্যেই অ্যাকুমুলেশন হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি ঠেকাতে এখন এই প্লাস্টিক বর্জ্যের টেকসই ব্যবস্থাপনা দেশের জন্য জরুরি বলছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র একটা আমি আইন করে বন্ধ করার চেষ্টা করছি, সাথে সাথে আমার মনে হয় যে এডুকেশন প্রোগ্রাম, সচেতনতামূলক প্রোগ্রামগুলো আমার আরও বাড়ানো উচিত। বিভিন্ন এজ গ্রুপের বিকল্পকে আরও বেশি প্রমোট করতে হবে। ঢাকা শহরে আমরা যদি দেখি প্রতিদিন যেভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে, এটা কোনো সভ্য দেশে হয় না। ব্যবস্থাপনার সঙ্গে জনগণকে যদি আপনি সম্পৃক্ত না করেন, কমিউনিটিকে যদি সম্পৃক্ত না করেন, এই ব্যবস্থাপনায় যতই অর্থ ঢালেন কোনো ফল পাওয়া যাবে না। যে জিনিসটা আমি রিসাইকেল করতে পারবো না, যে জিনিসটা আমার জন্য ক্ষতির কারণ হবে, সেটাকে আমাকে রিফিউজ করতে হবে। এমন বাস্তবতায় পরিবেশ উপদেষ্টা জানালেন, প্লাস্টিক দূষণ রোধে কঠোর হচ্ছে নীতিমালা। একবার ব্যবহৃত প্লাস্টিক পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় থাকছে কড়া নির্দেশনা। কোনো বর্জ্যই ঠিক মতন ব্যবস্থাপনা করতে পারি না, কিন্তু মিউনিসিপ্যাল বর্জ্য পচনশীল হওয়াতে এইটা নিয়ে দীর্ঘমেয়াদী কোনো নেতিবাচক প্রভাবের মধ্যে আমাদেরকে যেতে হয় না, প্লাস্টিক নিয়ে যেতে হয়। আমরা নতুন করে ভার্জিন প্লাস্টিক আর বাজারে দিতে চাই না। সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা নিষিদ্ধ করছি না, আমরা ডিসকারেজ করছি। প্রথমে করছি সরকারি পর্যায়ে, তারপরে আমরা বেসরকারি পর্যায়ে নীতিমালাটা চূড়ান্ত হয়েছে, যার প্লাস্টিক বর্জ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক সে সেটাকে কালেক্ট করে নিয়ে ব্যবস্থাপনা করবে। পরিবেশ দূষণ ঠেকাতে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আলু সংরক্ষণে কোটা পদ্ধতির কারণে মুন্সিগঞ্জে হিমাগারে জায়গা পাচ্ছেন না স্থানীয় কৃষকরা। এতে ফসল নষ্ট হওয়ার শঙ্কায় তারা। জেলায় দেরিতে আলুর ফলনের সুযোগে ফড়িয়া এবং ব্যবসায়ীদের যোগসাজশে আগাম বুক হয়ে যায় হিমাগার। শরীফ রুবেলের ছবিতে মুন্সিগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। 2 বিঘা জমিতে 170 মন আলু উৎপাদন করেন মুন্সিগঞ্জ সদরের কৃষক শাহ আলম। একদিকে আলুর দরপতন, অন্যদিকে হিমাগারে জায়গা না পেয়ে সংরক্ষণ করছেন নিজ বাড়ির আঙিনায়। এতে ফসল নষ্ট হওয়ার শঙ্কা আছে। আমার মুন্সিগঞ্জে যা কোল্ড স্টোর আছে সবগুলি ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হয়ে যাওয়াতে এখন আমরা পরে আর আলু কোনো জায়গায় নিলে আমাকে আলু রাখে না। অন্যান্য জেলার তুলনায় মুন্সিগঞ্জে দেরিতে হয় আলুর ফলন। এই সুযোগে স্থানীয় ফড়িয়া ও ব্যবসায়ীরা কোটা পদ্ধতির মাধ্যমে আগাম বুকিং দিয়ে উত্তরবঙ্গের আলু এনে সংরক্ষণ করেন। ফলে বিপাকে জেলার আলু চাষিরা। স্টোরে মনে হয় উত্তরবঙ্গের আলু দিয়া আমাকে মুন্সিগঞ্জ শহরের কলস্টন জায়গা বের হচ্ছে আর বলতাছে জায়গা নাই, আপনি কোথায় রাইখা যাবেন যান। হিমাগার খালি পড়ে থাকে এমন দাবি করে বাধ্য হয়েই অন্য জেলার আলু সংরক্ষণ করা হয় বলে দাবি ফরিয়াদের। রংপুর, দিনাজপুর ওয়াল রাগ করছে, ওই কারণে আমাদের দেশের মুন্সিগঞ্জের কিছু পার্টি গিয়া করছে, কি মাল আনছে, আনার পরে আস্তে আস্তে স্টোর বেড়ে গেছে, মুন্সিগঞ্জের মাল আটকে গেছে। হিমাগার মালিকদের দাবি সংরক্ষণ ক্ষমতার চেয়ে মুন্সিগঞ্জে কম আলু উৎপাদিত হয়। তবে কৃষি বিভাগ বলছে জেলার 58টি হিমাগারে সংরক্ষণ ক্ষমতা 5 লাখ টনের বেশি। তবে আলু উৎপাদন হয়েছে প্রায় 11 লাখ টন। বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার হওয়ার কারণে কৃষি জমি কমে আসছে, কিন্তু কোল্ড স্টোরেজের ক্যাপাসিটি কিন্তু সেই রয়ে গেছে। তো ওই পরিমাণ আলু এখন মুন্সিগঞ্জের উৎপন্ন হচ্ছে না, মুন্সিগঞ্জের কোল্ড স্টোরেজগুলো ভরা সম্ভব হচ্ছে না। তখন তারা নর্থব্রাউন থেকে আলু কিনে আনে মুন্সিগঞ্জের কোল্ড স্টোরেজে রাখার। স্থানীয় কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে আলুর সংরক্ষণের সুযোগ রাখার আহ্বান কৃষি অর্থনীতিবিদদের। যেখানে কোল্ড স্টোরেজ আছে সেখানে স্থানীয়ভাবে কৃষকরা যারা আলু সংরক্ষণ করতে চায় তাদেরই অগ্রাধিকার থাকবে, অন্যকে দেওয়ার মতো সুযোগ থাকে। তাহলে অন্যান্য এলাকার কৃষকদেরকে এখানে আলু সংরক্ষণের সুযোগ দেওয়া যেতে পারে। হিমাগারে জায়গা না পেয়ে অনেক কৃষক মডেল ঘরেও আলু সংরক্ষণ করছেন। ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ হওয়ায় অনেক ব্যবসায়ী মৌসুম শেষ হওয়ার আগেই হিমাগারে আলু সংরক্ষণ করেন। এতে বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা। তারা বলছেন রাজধানীতে দূরত্ব কম থাকায় কম খরচে রাজধানীতে প্রেরণ করার পরে দাম নেওয়া হয় 2 থেকে 3 গুণ, আর সেই ব্যয় যায় ভোক্তার পকেট থেকে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেশের বাইরের খবর। আকাশসীমা বন্ধের পর এবার নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ চলাচল নিষিদ্ধ করল পাকিস্তান। এদিকে বিএসএফের এক সদস্যকে পাকিস্তান আটকের 11 দিন পর এবার পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আকাশ সীমা বন্ধ। কাশ্মীরের পেহেলগামে পর্যটকের ওপর সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত পাকিস্তানের মধ্যে বেড়েই চলছে উত্তেজনা। এবার রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করেছে বিএসএফ। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শনিবার আটক করা ওই পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারে রয়েছেন। এর আগে গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়া বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শাহুকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। বিএসএফ এর হাতে পাকিস্তান রেঞ্জারের আটকের কয়েক ঘন্টা পর নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে দুই রাষ্ট্রের সেনাদের মাঝে। শনিবার মধ্যরাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্দর, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরের এলাকায় পাল্টাপাল্টি গুলিবর্ষণ হয়। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, নিয়ন্ত্রণ রেখায় প্রথম গুলি চালায় পাক সেনারা। কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে এবার পাল্টা পদক্ষেপ হিসেবে নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে পাকিস্তান। এর আগে ভারতের পক্ষ থেকেও একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। অন্যদিকে নয়াদিল্লি যদি ইসলামাবাদের সঙ্গে পানি চুক্তি বাতিল করে তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। মৌসুমী সাথী, সময় সংবাদ। খেলার খবর। সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য আজ বিকেলে ঘোষণা করা হবে টাইগার স্কোয়াড। কাল থেকে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। আজ ঘোষণা হবে সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের নতুন অধিনায়কের নামও। 17 আর 19 মে আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে টি-20 ফরম্যাটে চলতি বছর প্রথমবারের মতো মাঠে নামবে বাংলাদেশ। যেই সিরিজ দিয়ে শুরু হবে 2026 ভারত বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি। এরপর পাকিস্তানের বিপক্ষে হবে 5 ম্যাচের টি-20 সিরিজ। দীর্ঘ বিরতি হওয়ায় ঢাকায় 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ। এদিকে বিকেলে জানা যাবে এই ফরম্যাটে টাইগারদের নতুন অধিনায়কের নামও, যে দৌড়ে সবার আগে লিটন কুমার দাস। আর পায়ের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় নাম কাটা গেছে পেসার তাসকিন আহমেদের। এই দুই সিরিজের জন্য 15 মে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করিডোর নিয়ে কোনো চুক্তি করেনি সরকার, বললেন নিরাপত্তা উপদেষ্টা। অপতথ্য না ছড়ানোর আহ্বান। সরকারের বিরুদ্ধে লুকোচুরির অভিযোগ বিএনপি নেতা রিজভীর। গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক, বললেন মির্জা ফখরুল। বিভিন্ন মিডিয়ায় ভুল খবরের শিকার হচ্ছে এনসিপি, দাবি নাহিদ ইসলামের। এবং দ্রুত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় 12 দলীয় জোট। জুলাই সনদ তৈরিতে সব দলকেই কিছু বিষয়ে ছাড় দেওয়ার অনুরোধ ঐক্যমত্য কমিশনের। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।